দেখো কম্পোস্ট সারের চিত্র দিছে এবং ইউরিয়া সারের চিত্র দিছে। ফসফেট, ইউরিয়া, ড্যাপ সবগুলাই অজৈব সার। ফসল আবর্তন, ফসল আবর্তন নিয়ে তোমাদের সামনে আলোচনা করি। দেখো একটু ফসল আবর্তন নিয়ে একটু আলোচনা। ফসল আবর্তন দেখো এমন একটা বিষয় যে একই জমিতে বারবার একই ফসল যদি আমরা আবাদ করি তাহলে সেই জমির থেকে একই ধরনের পুষ্টি উপাদান সে বারবার ওই গাছের জন্য দরকার। সেই জন্য একটা জমিতে একবার যদি আমরা ধান লাগাই, তারপরের বছর পাট, আবার তারপরের বছর ধান লাগাতে পারবো। একেই বলে ফসল আবর্তন। একই জমিতে একই ফসল চাষ করা হয়, তাহলে ফসল মাটির কিছু পুষ্টি উপাদান ব্যবহার করে নিঃশেষ করে ফেলে। মানে কিছু কিছু উপাদান ওর মধ্যে পুরোপুরি খেয়ে শেষ করে ফেলে। সেজন্য ওই ফসলের ওই উপাদানের অভাবে মাটিতে ভালো ফসল হয় না। জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে, অর্থাৎ ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায়। আবার সিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায়। দেখো সিম জাতীয় উদ্ভিদ আমরা যদি চাষ করি তাহলে দেখতে পাবো যে ওই জমিতে সিম জাতীয় ফসল আবাদ করলে সিমের গোড়া এক ধরনেরই থাকে, তাতে মাটিতে নাইট্রোজেনের অভাব যেটা থাকে সেটা পূরণ করে। মাটিতে নাইট্রোজেনের অভাব হলে সে মাটিতে নাইট্রোজেনের অভাবটা ফিরিয়ে দেয়। ফসল আবর্তনের মাধ্যমে হারানো পুষ্টি উপাদান পুনরায় মাটিতে ফিরে আসে। তাহলে অবশ্যই ফসল আবর্তন করে চাষ করতে হবে। এখন খালি আমরা তো মাটির থেকে ব্যবহারই জানলাম, মাটি যে কিছু কিছু কারণে দূষিত হতে পারে তা আমরা নতুন ভাবে জানবো। দেখো মাটি দূষণ, অর্থাৎ মাটি কিভাবে দূষিত হয়। মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে মাটি দূষিত করছে। পানি যেমন দূষিত হয়, পরিবেশ যেমন দূষিত হয়, বাতাস যেমন দূষিত হয়, তেমন মাটিও দূষিত হয়। মাটি দূষণের কারণ কি? ধরো মাটি দূষণের আমরা একটা পচা আবর্জনা ফেললাম, বা আমরা যদি পচা আবর্জনা ফেললে মাটি দূষণ হবে না, কিন্তু আমরা এমন কিছু ফেললাম যা মাটিতে ভালোভাবে মানে মিশছে না, সেটা যদি ফেলি তাহলে আমরা সেটি মাটি দূষিত হবে। দেখো এখানে মাটি দূষণের কিছু কারণ এখানে উল্লেখ করতে বলছে আগে, নিচে সবার আগে বিস্তারিত আলোচনা করা আছে। এখন দেখো কি কি কারণে মাটি দূষিত হয় তার একটি তালিকা তৈরি করি। কাজে নিয়ে সপরিধি আলোচনা করি। দেখো কলকারখানা বর্জ্য পদার্থ যদি ফেলা হয়, বিভিন্ন রাসায়নিক ফেলার কারণে, পলিথিন যদি ফেলা হয় যেটা পচনশীল না, এক কথা পচনশীল কোনো যে জিনিসটা পচনশীল না সেই জাতীয় জিনিস যদি মাটিতে ফেলা হয় তাহলে সে মাটি দূষিত হয়। দেখো বিভিন্ন রকম ময়লা আবর্জনা মাটিতে ফেলছে, এর ভিতরে যেগুলো পচে যাবে এবং পচে মাটির সাথে মিশে যাবে সেগুলোতে দূষিত করবে না। কিন্তু কলকারখানার কালো ধোঁয়া না, সরি, কলকারখানার বিভিন্ন রাসায়নিক উপাদান যদি মাটিতে পড়ে সেটা মাটি দূষিত করে। এবং যে দেখো পলিথিনের প্যাকেট, চিপস, প্লাস্টিক, এক কথা প্লাস্টিক জাতীয় জিনিস যেগুলো মাটিতে পচে না, সেগুলো সবই মাটি দূষণের কারণ। মাটি দূষণ রোধে আমরা কি কি করতে পারি? দেখো মাটি দূষণ রোধ করা যায় তার ধারণা সহপাঠীদের সাথে বিনিময় করি। দেখো মাটি দূষণ রোধ করতে যাই কি পারি বলো দিনই। আমরা কিছু কিছু কাজ করতে পারি, যেমন পলিথিন ব্যবহার কমাতে পারি। পলিথিনের বিকল্প হিসাবে পাটের ব্যবহার করে বাড়াতে পারি। অর্থাৎ আমরা নিজেরা সচেতন হয়ে যদি পলিথিন গুলো আমরা এখানে যদি না ফেলি তাহলে মাটি দূষিত হবে না। আমরা যদি এই কোনো কিছু খাবার পরে চিপস এবং অন্য ঠোঙ্গা বা তোমার বিভিন্ন পানি জাতীয় বোতল ওলা বারবার ব্যবহার করি বা অন্য কাজে ব্যবহার করে ফেলি তাহলে মাটি দূষিত হবে না। তাহলে এইগুলো মাটি দূষণের হাত থেকে আমাদের বাঁচাতে পারে। মাটি দূষণের কারণ সমূহ আমরা যে আলোচনা করেছিলাম সেখানে দেখো এখানে দেওয়া আছে পয়েন্ট আকারে সুন্দর 1 2 3 4 5 করে আমরা নিচে নিচে লিখবো। যেখানে সেখানে আবর্জনা যেমন পচে না, আগে বলেছিলাম দেখো পচে না এমন কোন গৃহস্থালীর বর্জ্য, গৃহস্থালী মানে কি বাড়ির বর্জ্য যেগুলো পচে না সেগুলো ফেলা যাবে না। কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা, কৃষিকাজে কীটনাশক আগাছানাশক ব্যবহার করা যায়। শিল্প কারখানায় দেখো কৃষিকাজে কীটনাশক আগাছানাশক ব্যবহার করা এবং শিল্প কারখানায় তেল ও বিভিন্ন ক্ষতিকারক পদার্থ মাটিতে ফেলা। দেখো মাটি দূষণের ফলাফল দেখো এখানে বলছে মাটি দূষণের ফলাফলটা কি? দেখো মাটি দূষণের ফলাফল এখানে আলোচনা করেছে। মাটি দূষণ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাটি দূষণের ফলে জীবের জীবের বাসস্থানের প্রকৃতি ধ্বংস হয়। দূষণ মাটির উপাদান ক্ষমতা হ্রাস করে। দূষিত মাটিতে জন্মানো ফসলে ক্ষতিকর পদার্থ থাকতে পারে। মাটি দূষণের ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ হতে পারে। দেখো বিভিন্ন মাটি দূষণের ফলে কি কি আমাদের ক্ষতিকর, মাটি দূষণের ফলাফল বা কি ক্ষতিকর প্রভাব আমরা অনুভব করবো সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। কি কি উপায়ে মাটি দূষণ রোধ করা যায়? দৈনন্দিন জীবনে বিভিন্ন ভালো অভ্যাস গঠনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। 1 নম্বর দেখো এখানে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা। একটা নির্দিষ্ট স্থানে আমরা ময়লা আবর্জনা ফেললাম, পরে সেটা আমরা নষ্ট করে ফেললাম। মাটির সাথে মিশে যায় না এমন জিনিসপত্রের ব্যবহার কমানো।
পুনঃব্যবহার মানে বারবার ব্যবহার বা রিসাইকেল করা। যেমন আমরা একটা বোতলকে বিভিন্ন ফুলদানি বা বিভিন্ন ইতে ব্যবহার করতে পারি। বারবার যদি আমরা ব্যবহার করি, অল্পতেই আমরা যদি যে দাম কম বলে একবার ব্যবহার করলাম তারপরে ফেলে দিলাম, এক্ষেত্রে আমার পরিবেশের ক্ষতিকর প্রভাবটা দেখা দেবে। রিসাইকেল করা মানে একই জিনিসটা অন্য কোনো কাজে ব্যবহার করে নতুন করে ব্যবহার করা। জমিতে সার যেমন কম্পোস্ট ব্যবহার করা, রাসায়নিক সারের পরিবর্তে আমরা ওই যে বললাম কম্পোস্ট সার সম্পর্কে তোমাদের আলোচনা করলাম, যে গোবর এবং ময়লা আবর্জনা মিলিয়ে যে সারটা তৈরি করা হয় সেটাকে কম্পোস্ট সার বলে। সেই সারের ব্যবহার যদি আমরা বাড়াই তাহলে জমির খুব উর্বরতা বাড়বে। মাটি সংরক্ষণের কথা বলা হয়েছে। দেখো মাটি সংরক্ষণটা কি দেখি আমরা। মাটি সংরক্ষণ হলো, মাটি সংরক্ষণ বলতে বোঝানো মাটির ক্ষয়রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। বায়ু প্রবাহ মানে বাতাসের প্রবাহ, বায়ু প্রবাহ মানে বা অতি বৃষ্টিপাতে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়। অতি বৃষ্টিপাত হলে মাটির উপরে যে স্তরটা থাকে সেটি পুষ্টিকর উপাদান বেশি থাকে, মাটির ভিতরে উর্বরতা বেশি থাকে। মাটির উপরের স্তর অর্থাৎ 1 ফুট পর্যন্ত মাটি যদি আমরা কেটে ফেলে দিই, তো নিচের স্তরের মাটিটা থাকে ক্ষয় হবে না, মানে নিচের স্তরের মাটিটা পুষ্টি উপাদান থাকে অনেক কম। তাহলে দেখো যার ফলে জমি উর্বরতা হারায় এবং মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায়। উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি আটকে রাখে, মাটি ক্ষয় রোধ করে। তাই বৃক্ষরোপণ করে এবং জমিতে ঘাস লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়। এর পরবর্তী ক্লাসে বা এর পরবর্তীতে আমি তোমাদের 3য় অধ্যায়ের অনুসরণী সমাধান দেব।